দেশের যে সংবিধান, এখান থেকে কিন্তু আপনাকে 4টা কোশ্চেন আনসার দিতে হবে। যারা আগে সংবিধান পড়েন নাই তাদের জন্য একটু কঠিন মনে হতে পারে, এবং আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, সেটা হচ্ছে কি আপনারা একটু ডিটেল মোটামুটি অনুচ্ছেদগুলো একবারের জন্য হলেও পড়ে যাবেন, যে কোন অনুচ্ছেদে কি আছে। হ্যাঁ, একটু দেখবেন। যাদের কাছে মূল বই নাই তারা কি করবেন, সার্চ দিবেন, গুগলে সার্চ দিলেই পুরো সংবিধান কিন্তু চলে আসবে। অথবা আপনি ইউটিউবে যদি যান, সেখানে যেও কিন্তু আপনি সংবিধানটা পাবেন। যেহেতু আইনের স্টুডেন্ট, সেহেতু এখন থেকে এই বিষয়গুলো সম্পর্কে জানেন। তো বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানটার পটভূমিটা বলেন, কেউ একজন বলেন এই পটভূমিটা কি? বাংলাদেশের সংবিধান যে রচিত হয়েছে, সংবিধানটা স্বাধীনতা যুদ্ধের পরে খুব দ্রুততম সময়ের মধ্যে 1972 সালে এটা রচিত হয় লিখিত আকারে। হুম, হ্যাঁ, এবার প্রসিডিউরটা কি ছিল বলতে পারবেন কেউ? কি কোন প্রসিডিউরের ভিতর দিয়ে গিয়েছে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আপনার 70 সালে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে নিয়ে কি করা হয়, একটা গণপরিষদ গঠন করা হয়, এবং যেটা যাদের উদ্দেশ্য ছিল এই সংবিধানটা রচনা করে, এবং তারা দফায় দফায় কি করেন, তারা এটা নিয়ে আলোচনা করেন, খসড়া তৈরি করেন, সংশোধন করেন। এটা করে পরবর্তীতে যেটা হয় যে 72 সালে এই সংবিধানটা সর্বসম্মতক্রমে আসলে গ্রহণ করা হয়, কেমন? এবং তারপর থেকে কিন্তু এই জিনিসটা কার্যকর হয়ে যায়। এবং পরবর্তীতে যেটা হচ্ছে যে আমাদের সংবিধানের জনককে, আমাদের সংবিধানের ডক্টর কামাল হোসেন। হ্যাঁ, আমাদের দেশের সংবিধানের জনক কিন্তু ডক্টর কামাল হোসেন। এবং কামাল হোসেনের একজন আইনবিদ হিসেবে তার যে মানে পুরো বিশ্বব্যাপী কিন্তু তার একটা কি আছে, তার একটা গুরুত্ব আছে। কেন সেটা জানেন? সেটা যে কেন এত মানে একজন গুরুত্বপূর্ণ একজন আইনজীবী তিনি, শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনালি কিন্তু তার একটা ভ্যালু আছে। তো জানেন সেটা? জানেন না। এটা বিষয় যেটা হচ্ছে, তিনি হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ। তিনি যে শুধু বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ তা না, পৃথিবীর অন্যান্য দেশের সংবিধান সম্পর্কে তার খুব ভালো নলেজ আছে। এই জন্য বিভিন্ন দেশে দেখবেন যে নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে তাকে ডাকা হয়। হ্যাঁ, কারণ তিনি হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ। এবং আমাদের দেশেও যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন, যখন জনগুরুত্বপূর্ণ কোনো মামলা যখন যায়, তখন কিন্তু তাদেরকে ডাকা হয় যে এই বিষয়ে আসলে সংবিধানে কি বলা হচ্ছে, বা তাদের কোনো বক্তব্য যদি থেকে থাকে সেটা যা ডাকা হয়। এবং এটা সবচেয়ে সুন্দর যে উদাহরণ সেটা হচ্ছে যে আমাদের লাস্ট যে কোটা বিরোধী যে আন্দোলনটা হচ্ছিল, এটা যখন আদালত পর্যায়ে গড়ায়, তখন কিন্তু 5জন সংবিধান বিশেষজ্ঞ কিন্তু আদালত কিন্তু ডেকেছিলেন, যে তাদের যে বক্তব্য আছে সেটা আদালতের সামনে উপস্থাপন করার জন্য। তো আপনারা যারা সংবিধান বিশেষজ্ঞ হতে যান, তারা কি করবেন, এখন থেকে এই বিষয়টা নিয়ে একটু একটু করে জানার চেষ্টা করবেন। তো আমাদের সংবিধানের 17টা এই পর্যন্ত কি এসছে, সংশোধনী কিন্তু চলে আসছে। 2018 পর্যন্ত 17টা সংশোধনী কিন্তু চলে আসছে। তো সংবিধানে যেটা আমরা বললাম যে একটা দেশের মূল যে আইন সেটা হচ্ছে সংবিধান, যেখানে রাষ্ট্রটা কেমন করে পরিচালিত হবে, সাথে সাথে রাষ্ট্রের মূলনীতিগুলো কি আছে, এবং এই রাষ্ট্র জনগণের সাথে কেমন করে কোথাও কতটুকু দায়বদ্ধ, বা জনগণের অধিকার এখানে কিরকম আছে সেই বিষয়টা যেমন বলা আছে। তার সাথে সাথে উচ্চ আদালত সম্পর্কে এবং বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে সেগুলো সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। তো সে আলোকে যদি আমরা যাই, আমাদের সংবিধানটা কিরকম সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি, যে এখানে কি কি বিষয়গুলো আসলে রয়েছে। তো এখানে আমি সূচিটা বলে যাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সূচিতে যদি যাই তাহলে কি আছে, প্রথম যে ভাগ সেখানে কি আছে, সেখানে আছে হচ্ছে প্রজাতন্ত্র সম্পর্কে, সেখানে সাধারণ আলোচনা আছে, এবং 1 থেকে 7 খ অনুচ্ছেদ এখানে রয়েছে। এরপর রয়েছে দ্বিতীয় ভাগ, রাষ্ট্র পরিচালনার মূল নীতি। এখানে যেটা আছে অনুচ্ছেদ 8 থেকে অনুচ্ছেদ 25 পর্যন্ত এখানে রয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তৃতীয় ভাগ, সেখানে কি আছে, মৌলিক অধিকার। সেখানে 26 অনুচ্ছেদ থেকে শুরু করে 47 ক পর্যন্ত এখানে রয়েছেন। তারপর আছে চতুর্থ ভাগ, এটা আছে নির্বাহী বিভাগ। এখানে 48 অনুচ্ছেদ থেকে শুরু করে একদম একদম হচ্ছে আপনার 60 অনুচ্ছেদ পর্যন্ত, সরি এখানে 63 অনুচ্ছেদ পর্যন্ত এখানে রয়েছে, 64 অনুচ্ছেদ পর্যন্ত এখানে রয়েছে। এরপর আসছে পঞ্চভাগ আইনসভা, এখানে আছে 65 অনুচ্ছেদ থেকে শুরু করে 79 পরে আরো এটা বিস্তৃত হয়েছে একদম একদম হচ্ছে 92 অনুচ্ছেদ পর্যন্ত, 93 অনুচ্ছেদ পর্যন্ত এখানে রয়েছে। এরপর আছে ষষ্ঠ বিভাগ, এখানে সুপ্রিম কোর্ট সম্পর্কে বলে দেওয়া আছে। ষষ্ঠ বিভাগ 94 অনুচ্ছেদ থেকে শুরু হয়ে 116 যে অনুচ্ছেদ সে পর্যন্ত এসছে, তারপরে সেটা বর্ধিত হয়ে একদম 117 অনুচ্ছেদ পর্যন্ত এসছে।
তারপরে হচ্ছে 7ম ভাগ, সেখানে আছে নির্বাচন সম্পর্কিত বিধানগুলো এখানে আছে, এবং 118 অনুচ্ছেদ থেকে এটা শুরু হচ্ছে, 126 অনুচ্ছেদ পর্যন্ত এটা শেষ। 8ম ভাগে যেটা আছে সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 127 থেকে এটা শুরু হয়ে 132 পর্যন্ত এটা শেষ। এরপর আসছে 9ম ভাগ, সেখানে যেটা আসছে বাংলাদেশের কর্মবিভাগ এই সম্পর্কে বলে দেওয়া আছে, 133 অনুচ্ছেদ থেকে এটা শুরু হয়েছে, এবং এখানে যেটা আছে 141 গ পর্যন্ত এটা আছে। 10ম ভাগে যেটা আছে সংবিধান সংশোধন, 142 অনুচ্ছেদ এটা। একাদশ যে ভাগ সেটা আছে 143 অনুচ্ছেদ থেকে এটা শুরু হয়েছে, এবং 153তে এটা এসে শেষ। এখানে যেটা আসছে সেটা হচ্ছে বিবিধ বিষয় সম্পর্কে বলে দেওয়া আছে। এছাড়া আমাদের 7টা তফসিল কিন্তু এই সংবিধানের মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে, যদি সূচি থেকে আমরা বলি তাহলে সংবিধানটার এই যে 11টা ভাগ আছে, 11টা ভাগে আসলে কি কি সম্পর্কে বলে দেওয়া আছে। তো এই আলোকে আমরা প্রথম যে প্রশ্নটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো বলতে আসলে আমরা কি বুঝি, এবং সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রদত্ত একটি রায় সম্পর্কে আলোচনা করুন। বলেন, যার ধারণা আছে তিনি মেহরবানি করে কথা বলেন। আসসালামু আলাইকুম। সংবিধানের মৌলিক কাঠামো হচ্ছে যেগুলো না হলে একটা সংবিধান পরিপূর্ণতা লাভ করবে না, সেটাই হচ্ছে একটি সংবিধানের মৌলিক কাঠামো। যেমন হচ্ছে প্রথম ভাগ, তারপরে দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। একটা সংবিধানের মধ্যে এই 3টা থাকতেই হবে, যদি না থাকে তাহলে এটা পরিপূর্ণতা পাবে না। এটা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো। আচ্ছা, প্রথম ভাগ দ্বিতীয় ভাগ বলতে আসলে আপনি কি বুঝেন? প্রথম ভাগে হচ্ছে প্রজাতন্ত্রে হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত অনুচ্ছেদ থাকে, এই 7টা সংবিধানের মধ্যে থাকতেই হবে বাধ্যতামূলক। তারপরে হচ্ছে দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25 পর্যন্ত অনুচ্ছেদ। এই রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে যে কথাগুলো আছে এইগুলা প্রত্যেকটা থাকতে হবে, প্রত্যেকটা অনুচ্ছেদই সংবিধানের মধ্যে, একটা দেশের সংবিধানের মধ্যে, মানে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যে বাংলাদেশ, থাকতে হ্যাঁ, হবে। বাংলাদেশের সংবিধান, হ্যাঁ। তারপরে বাংলাদেশের সংবিধানের তারপরে তৃতীয় ভাগ হচ্ছে আহ মূলনীতি, মৌলিক অধিকার। সংবিধানের 27 থেকে 44 পর্যন্ত অনুচ্ছেদে যেই মৌলিক অধিকার গুলো আছে এগুলা থাকতে হবে। এগুলা না থাকলে একটা সংবিধানের পরিপূর্ণতা পাবে না আমাদের বাংলাদেশের সংবিধানটা। হ্যাঁ, আপু খুব সুন্দরভাবে বলেছেন, খুব বোঝা যায় যে আপু পড়াশোনা করে এসছেন। যেটা বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 7-এর খতে সংবিধানের মৌলিক কাঠামো সম্পর্কে স্পষ্ট বলা আছে, এবং আপু যেগুলি বলছে এগুলি ছাড়াও ওই 9ম ভাগের ক অনুচ্ছেদ এবং 150 নাম্বার অনুচ্ছেদ এগুলিও পরিবর্তন করা যায় না। হ্যাঁ, এবং হ্যাঁ, ভাই খুব সুন্দর করে বলেছেন, থ্যাংক ইউ। আরো সুনির্দিষ্ট করে বলেছেন। বিষয় যেটা হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো বলতে সেই বিষয়গুলো বোঝায় যেটা খুব অপরিহার্য, যে বিষয়গুলো অপরিহার্য, যে বিষয়গুলো না থাকলে একটা সংবিধান পরিপূর্ণতা পায় না। মোদ্দা কথা হচ্ছে সংবিধানের যে মূল বৈশিষ্ট্য, এই বিষয়গুলো দেখলেই একটা সংবিধানের মূল বৈশিষ্ট্য কি সেটা যাতে বোঝা যায়। হ্যাঁ, যেমন শাসন বিভাগ, আইন বিভাগ, এদের ভিতরে বিষয়গুলো, তারপর হচ্ছে যে কি বলা হচ্ছে প্রজাতন্ত্রের যে বিষয়গুলো, হ্যাঁ, এরকম স্পেসিফিক করা আছে। তো একটা এই বাংলাদেশের সংবিধানটা দেখলেই যাতে বেসিক যে জিনিসটা একটা মানুষ যাতে বুঝতে পারে, এবং এগুলো কি করা যাবে না, যখন তখন যে কেউ কি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। এই বিষয়গুলো হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো, এবং এগুলো আমরা কোথায় জানতে পারি? এই জিনিসগুলো আমরা জানতে পারি হচ্ছে 7-এর ক যে অনুচ্ছেদ, সেখানে এই বিষয়টা বলে দেওয়া আছে। কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে 142 যে অনুচ্ছেদ সেটা সংশোধন, না, সংবিধান সংশোধন করার অনুচ্ছেদ। 7-এর খতে এসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সংবিধানের 142 অনুচ্ছেদে যা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগে সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগে সকল অনুচ্ছেদ, 9ম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদ সমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য। অর্থাৎ ইচ্ছা করলে কে কি করতে পারবে না, এই বিষয়গুলোকে কিন্তু সংশোধন করা যাবে না, কারণ এগুলো হচ্ছে মৌলিক কাঠামো বা বেসিক থিং। এই বিষয় নিয়ে যে বিখ্যাত একটা মামলা আছে, সেই মামলাটা কি? সেই মামলাটা হচ্ছে আনোয়ার হোসেন চৌধুরীর বনাম বাংলাদেশ, 1988, এই একটা মামলা রয়েছে। এখানে যে বিষয়টা এসছে আমাদের সংবিধানে কি ছিল? ম্যাডাম এই মামলাটা কি 1988 নাকি 1989? 1988। আচ্ছা, এখানে যে বিষয়টা এসেছিল সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। সেই পরিবর্তনগুলো ছিল যে ইসলাম, তাই না, ইসলাম ধর্ম হবে প্রধান ধর্ম, রাষ্ট্র ধর্ম হবে ইসলাম।
এছাড়া ঢাকার যে বানানটা সেটা কিন্তু DSCC এ ছিল, এরকম একটা বানান কিন্তু ছিল। পরবর্তীতে সেই বানানটা পরিবর্তন হয় এবং পরিবর্তন হয়ে আমাদের এই যে ঢাকা এখনকার যে বানান সেই বানানটা আসে, এবং বেঙ্গলি এর নামটা পরিবর্তন করে আসলে বাংলা। এই দুটো পরিবর্তন ছাড়াও আরেকটা পরিবর্তন আসে, সেটা হচ্ছে হাইকোর্টের 6টি স্থায়ী বেঞ্চে বিভক্তকরণ। হ্যাঁ, হাইকোর্টে আমাদের হাইকোর্ট তো একটা, সেটা কোথায় আছে? ঢাকায় আছে। তো সেটা করা হয় কি 6টা ভাগে ভাগ করা হয়, এবং ভাগ করে কি করা হয় আহ কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, রংপুর ও সিলেটে এই 6টা স্থায়ী বেঞ্চ এটা কি করা হয়? স্থাপন করা হয়। তো এই যে বিষয়টা, যদি এই 6টা বেঞ্চ স্থাপন করা হলো, এটা যদি করা হয় তাহলে এই সুপ্রিম কোর্টের যে একটা অনবদ্য ক্ষমতা বা তার যে একটা অনবদ্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কি হচ্ছে, সেই বিষয়গুলো তখন সেভাবে কি হয় না, পরিপূর্ণতা পায় না। তো এইসব বিবেচনা করে কি করা হয়, এইসব বিবেচনা করে যে বিষয়টা আসে যে একটা রিট পিটিশন করা হয় যে না, এটা সঠিক হচ্ছে না। এই রিট পিটিশনটা কে করে? এই রিট পিটিশনটা করা হচ্ছেন আনোয়ার হোসেন চৌধুরী। তিনি এই রিট পিটিশনটা করেন যে এই যে সংশোধন যেটা করা হলো এটা সঠিক হচ্ছে না। তিনি এই রিট পিটিশনটা করেন, এবং রিট পিটিশনটা করার পরে যেটা হয়, হাইকোর্টে তো রিট পিটিশনটা করতে হয়, এবং এই রিটটা কিন্তু তখন খারিজ হয়ে গিয়েছিল। খারিজ হওয়ার পরে পরবর্তীতে আপিল বিভাগে কি করা হয়? আপিল করা হয়, এবং আপিল বিভাগে যখন এটা আপিলটা করা হয়, তখন এই যে অষ্টম যে সংশোধনী যেটা আসলো, অষ্টম সংশোধনী যেটা আসলো, সেটা তখন কি করে, তখন এই রাষ্ট্রধর্ম যে ইসলাম এই কথাটুকু রাখে, এবং বানান সম্পর্কিত যে বিধানটা আছে সেই বিধানটা সঠিক রেখে কিন্তু মাঝখানে যে হাইকোর্টের যে 6টা বেঞ্চ এই যে সংশোধনীটা আসছে এইটাকে অবৈধ ঘোষণা করে, এইটাকে অবৈধ ঘোষণা করে। ঠিক আছে, এই এতটুকু অংশ বাদ চলে যায়। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মামলা ছিল সেই সময়, এবং সবসময়ের জন্য এটা থাকবে। পরবর্তীতে 15তম যে সংশোধনী আসে, সেই সংশোধনীর মাধ্যমে কি করা হয়, 7-এর খটা সংযোজন করা হয়, এবং 7-এর খটা সংযোজন করে যে সংবিধানের যে মৌলিক যে বিষয়গুলো রয়েছে সেটা কি করা যাবে না, সেটা যে কেউ যখন তখন পরিবর্তন করা যাবে না, এবং এটা যে অপরিবর্তনীয় সেই বিষয়টা যুক্ত করা হয়। এবং এটা যদি কেউ খেলার ছলে কি করতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে কি আছে, তার কিন্তু শাস্তির বিধানটা আছে। এবং কি শাস্তির বিধানটা কত, কেউ বলতে পারেন কি শাস্তির বিধানটা আছে? মৃত্যুদণ্ড আপা, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আচ্ছা, দেখেন এখানে দেখেন ভাষাগত একটা বিষয় কিন্তু রয়েছে। 7-এর কটা যাদের কাছে বই আছে একটু দেখে রাখবেন। সেখানে যেটা বলা হচ্ছে যে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি, অর্থাৎ এই যখন তখন যে কেউ যদি এই সংবিধানটা রদ বা বাতিল বা স্থগিত এই ধরনের যদি উদ্যোগ বা ষড়যন্ত্র যদি করে, তাহলে তার যে শাস্তিটা হবে সেটা বলা হচ্ছে, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমাদের দেশে কি আমরা মনে করি যে আমাদের পেনাল কোডটা হচ্ছে কি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আইন, এবং পেনাল কোডে কি আছে, সর্বোচ্চ শাস্তিটা যেটা আছে সেটা হচ্ছে কি আপনার মৃত্যুদণ্ড। এর জন্য যে কথাটা সৌরভ ভাই বললেন যে সর্বোচ্চ যে সাজাটা হতে পারে সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। বুঝতে পেরেছেন সবাই? ধরতে পেরেছেন? কোথাও কোনো প্রশ্ন আছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এগুলো খুব আনন্দ নিয়ে পড়বেন, এটাকে কঠিন মনে করবেন না। অনেকের কাছে এই সাবজেক্টটা খুব কঠিন, কিন্তু কঠিন মনে করবেন না, এটা খুব আনন্দ নিয়ে এবং ভালো লাগা নিয়ে পড়বেন। কারণ আপনি আমার যে দেশ, সেই দেশের যে মূল আইন সেটা সম্পর্কে যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা এই এত সুন্দর একটা সুযোগ যে আপনি পেয়েছেন, সেজন্য এটা আনন্দের সাথে এই জিনিসটা পড়বেন। জাস্ট রিডিং পড়ে যাবেন, দেখবেন ভালো লাগবে, ভালো লাগা থেকে পড়বেন, কঠিন মনে করবেন না। এরপর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা আপা ছিল, একটু বুঝে বলতে চাই আপা, এই যে আনোয়ার হোসেন চৌধুরী, এই লোকটা কি কোনো অ্যাডভোকেট নাকি সিভিল পার্সন আপা? আনোয়ার হোসেন চৌধুরী, তো যতটুকু আমি জানি উনি অ্যাডভোকেট, আমার সঠিক মনে নেই, যতটুকু জানি অ্যাডভোকেট। কিন্তু মাজদার হোসেন মামলা যেটা, উনি কিন্তু জেলা জজ ছিলেন। মাজদার হোসেন উনি তো জেলা জজ ছিলেন। আর এই আনোয়ার হোসেন উনি সম্ভবত অ্যাডভোকেট, আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, এরপর যেখানটায় চলে যাব সেটা হচ্ছে মৌলিক অধিকার বলতে আসলে আমরা কি বুঝি, মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে আসলে পার্থক্যটা কি, বলেন মৌলিক অধিকার বলতে কি বুঝছেন? ম্যাম, মৌলিক অধিকার হচ্ছে যে অধিকারগুলো দ্বারা মানুষ সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এবং যেগুলা আইন দ্বারা যেগুলা হচ্ছে সংবিধানে স্বীকৃত এবং আইন দ্বারা বলবৎ করা হয়েছে, তাকে বলা হয় মৌলিক অধিকার। হ্যাঁ, আর আর মানবাধিকার কি? মানবাধিকার হচ্ছে মানুষ জন্মগতভাবে যেটা পেয়ে থাকে, এটা হচ্ছে মানবাধিকার, যে অধিকারগুলো মানুষ জন্মগতভাবে পায়। হ্যাঁ, সুন্দর বলেছেন। আসলে মৌলিক অধিকারের যে বিষয়টা সেটা বলে দেওয়া আছে কি আমাদের 3য় ভাগে, মৌলিক অধিকার নিয়ে একটা
ভাগই রয়েছে সংবিধানের। আসলে মৌলিক অধিকার বলতে আমরা যে ভুলটা করি, আমরা বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এটা হচ্ছে মৌলিক অধিকার, কিন্তু আপনার সংবিধানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। মৌলিক অধিকার নিয়ে এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। মৌলিক অধিকার বলতে যে বিষয়টা বোঝাবে সেটা হচ্ছে যে এমন কোনো অধিকার যেটা কি হবে সংবিধান কর্তৃক সেটা স্বীকৃত। সংবিধান কি করবে, এই স্বীকৃতিটা দিবে যে হ্যাঁ, রাষ্ট্র নাগরিককে কি করবে, এইসব অধিকার দিবে। এবং কোনো কারণে রাষ্ট্র যদি এই অধিকারগুলো দিতে না পারে বা অপারগ হয়, সেক্ষেত্রে কি করা যাবে, আদালতে শরণাপন্ন হওয়া যাবে, অর্থাৎ মামলা করার কিন্তু আপনার সুযোগ রয়েছে। সেটা হচ্ছে কি আপনার মৌলিক অধিকার। আর মানবাধিকারটা কি? মানবাধিকার যেটা হচ্ছে যে একটা মানুষ যখন পৃথিবীতে আসার পরে তার বিকাশের জন্য যা যা প্রয়োজন, একটা মানুষের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য তার যে বিকাশ, সে বিকাশের জন্য যা যা প্রয়োজন সেটাই কিন্তু তার অধিকার। সেখান থেকে এসে হচ্ছে কি আপনার এই মানবাধিকার। মৌলিক অধিকারের বিষয়গুলো কিন্তু সংবিধান কর্তৃক স্বীকৃত। মৌলিক অধিকারের বিষয়গুলো সংবিধান কর্তৃক স্বীকৃত, কিন্তু মানবাধিকারের বিষয়গুলো কিন্তু সংবিধান কর্তৃক স্বীকৃত সেভাবে কিন্তু না। মানে একদম যে আপনি মানবাধিকার একটা লঙ্ঘিত হচ্ছে, আপনি সাথে সাথে আদালতে যেতে পারবেন, ব্যাপারটা কিরকম সেরকম কিন্তু না। যতগুলো মৌলিক অধিকার আছে সবগুলো কিন্তু মানবাধিকারের মধ্যে কি অন্তর্ভুক্ত হবে, কিন্তু যত রকম মানবাধিকার আছে সবগুলো কিন্তু মৌলিক অধিকার না, এবং সেগুলো লঙ্ঘিত হলে আপনি আদালতে শরণাপন্ন হতে পারবেন না। যেমন শিক্ষার কথাটা যদি আমরা বলে থাকি, যেমন আমাদের ঢাকা শহরের শিশুরা শিক্ষায় যে ধরনের এগিয়ে থাকে বা যে ধরনের সুযোগ সুবিধা পায়, আপনি বর্ডার এলাকায় যে শিশুরা যারা আছে তারা কি একই রকম সুযোগ সুবিধা পায়? সেটা কিন্তু পায় না। এখন তাই না? একটা বাচ্চা সে বা তার অভিভাবক সে কি এটা নিয়ে মামলা করতে পারবে যে আমার বাচ্চা শিক্ষার যে আধুনিক যে সুযোগ সুবিধা সেটা থেকে বঞ্চিত হচ্ছে? এই মামলা কিন্তু সে করতে পারবে না। কিন্তু যে শিক্ষার যে বিষয়টা আমরা বলছি, এটা হচ্ছে কিন্তু কি একটা বাচ্চা যখন পৃথিবীতে আসবে, একজন মানুষ যখন পৃথিবীতে আসবেন, তখন তার বিকাশের জন্য, তার জীবনটা সুন্দর করার জন্য শিক্ষার কিন্তু প্রয়োজন রয়েছে। তো মানবাধিকার বলতে সেই বিষয়গুলোই আমরা বুঝবো যেগুলো মানুষের জন্মগতভাবে মানুষের বিকাশের জন্য যে বিষয়গুলো প্রয়োজন, এবং এটা কিন্তু সার্বজনীন। পৃথিবীর সব দেশে কিন্তু কি করা হচ্ছে, এই মানবাধিকারের বিষয়গুলো কিন্তু বলছে। যেমন ধরেন আমাদের এই যে মিয়ানমারে যে ঘটনাগুলো ঘটছে, মানুষের উপরে যে অন্যায়গুলো হচ্ছে, সামগ্রিকভাবে সব দেশের সবাই কিন্তু কি বলছে, এটা নিয়ে কিন্তু কম বেশি একটা প্রতিবাদ আছে, এবং আন্তর্জাতিক মহলে এটা নিয়ে কিন্তু সবাই কিন্তু সরব। যেমন গাজাতে যে বিষয়গুলো হচ্ছে, প্যালেস্তাইনে যে বিষয়গুলো হচ্ছে, কম বেশি সবাই কিন্তু এটা নিয়ে আমরা সোচ্চার আছি কিন্তু কথা বলছি। কিন্তু কোনো দেশের শিক্ষা ঠিক কতটুকু কোন মর্যাদায় যাবে সেটা নিয়ে কিন্তু অন্য একটা দেশ এসে বা বাইরের দেশের মানুষ এসে কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারছি না। কারণ কি, মানবাধিকারের যে বিষয়গুলো সেটা সার্বজনীন, এবং সবাই এটা নিয়ে কিন্তু বলার অধিকারটা বা রাইটটা কিন্তু থাকে, বা সবাই এটা চায় যে এই জিনিসগুলো আমাদের মধ্যে আসুক। আর মৌলিক অধিকারের বিষয়টি কি হচ্ছে, ওই রাষ্ট্র তার সংবিধানে এগুলোর স্বীকৃতি দিয়ে থাকে, এবং সংবিধান কর্তৃক রাষ্ট্রে যিনি পরিচালনা করবেন তারা দায়বদ্ধ থাকে জনগণকে সেই সুযোগগুলো দেওয়ার জন্য, সে অধিকারগুলো দেওয়ার জন্য। এই কারণে কি হয়, এক একটা দেশের মৌলিক অধিকার এক এক রকম থাকে, কারণ ওই সংবিধানে কি থাকে সেগুলো বলা থাকে। এর জন্য দেশ ভেদে এক একটা দেশের সংবিধান এক এক রকম হয়, সাথে সাথে তাদের মৌলিক অধিকারগুলো কিন্তু কি হয়ে যায়, এটা পরিবর্তন হয়ে যায়। সুনির্দিষ্ট রাষ্ট্রের সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা আছে সেগুলো নিয়ে ওই রাষ্ট্রের নাগরিক কি করতে পারবেন, তিনি কিন্তু কথা বলতে পারবেন। বাইরের রাষ্ট্রের নাগরিক এসে কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো কথা কিন্তু বলবেন না বা বলতে পারেনও না। ঠিক আছে, বেসিক পার্থক্যটা আমরা ধরতে পেরেছি। আচ্ছা, এরপর যে জায়গাটা নিয়ে কথা বলবো যে মৌলিক অধিকার ও মূলনীতির মধ্যে আসলে পার্থক্যটা কি, মৌলিক অধিকার আর মূলনীতির মধ্যে পার্থক্যটা কি বলেন তো? ম্যাম, রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সেটা আসলে কি বলেন? রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে যেই মূল সূত্রগুলা প্রয়োগ করে একটা দেশের সংবিধান লেখা হয়, এগুলো হচ্ছে মূলনীতি। যেমন যে সংবিধানের বলেন, হচ্ছে তো বলেন, রাবেয়া আপু বলেন। যেমন ম্যাম হচ্ছে এই যে আর্থিক রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলা যেগুলা, আছে। গণতন্ত্র ও মানবাধিকার, তারপরে হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। আমাদের ৮ থেকে ২৫ যে অনুচ্ছেদ গুলো আছে তার মধ্যে কি করা আছে, এই বিষয়গুলো বলে দেওয়া আছে। কেমন
যেমন হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতত্ত্ব, শোষণ মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, মালিকানা নীতি, কৃষক ও শ্রমিকের মুক্তি, হ্যাঁ, মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ইত্যাদি একদম 25 পর্যন্ত এই বিষয়গুলো আছে। বার কাউন্সিলে ভাইভাতে কিন্তু এই কোশ্চেনটা আসে যে বাংলাদেশের সংবিধানে মানবাধিকারের কথাটা কোথায় বলা আছে, বা বাংলাদেশের সংবিধানে কতটি মৌলিক অধিকারের কথা বলা আছে, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারগুলো কি কি দেয়া আছে, এগুলো কিন্তু বার কাউন্সিলে ভাইভার কোশ্চেন। আচ্ছা, তো যাই হোক, তাহলে মূলনীতি আর হচ্ছে কি মৌলিক অধিকার এর মধ্যে কিন্তু একটা ফারাক কিন্তু রয়েছে। মৌলিক অধিকারগুলো কথা বলা আছে 26 থেকে 47 যে অনুচ্ছেদ, এর মধ্যে কি করা আছে, মৌলিক অধিকারের বিষয়গুলো বলে দেওয়া আছে। আর মূলনীতির যে বিষয়গুলো সেগুলো কিন্তু বলে দেওয়া আছে 8 থেকে 25 যে অনুচ্ছেদ, তার মধ্যে কিন্তু মূলনীতির কথাগুলো বলা আছে। এখন মৌলিক অধিকার আর হচ্ছে কি আপনার রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এগুলোর মধ্যে কখনো যদি কনফ্লিক্ট হয়, অর্থাৎ যদি দ্বন্দ্ব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি সেটা কিন্তু প্রাধান্য কিন্তু পাবে। কেমন? আচ্ছা, আর মৌলিক অধিকারের যে বিষয়টা সেটা কিন্তু সরাসরি কি হচ্ছে, নাগরিকের সাথে সেটা সরাসরি সংশ্লিষ্ট, নাগরিকের সাথে সেটা সরাসরি সংযুক্ত। নাগরিক যদি রাষ্ট্রের কাছ থেকে এই অধিকারটা না পায়, সাথে সাথে সে কি করতে পারবে, সে আদালতে শরণাপন্ন হতে পারবে। আর মূলনীতিটা বিষয়টা কি আসছে, রাষ্ট্র পরিচালনার যে বিষয়টা, সেখানে আসলে এই মূলনীতির বিষয়গুলো আসলে আসে। তো দুটোর মধ্যে বেসিক পার্থক্য রয়েছে। কারো ধরতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন না, এরকম কেউ আছেন? ম্যাম, যতটুকু আমি খুব একটা বুঝতে পারিনি। আচ্ছা, মানে রেকর্ড একটা পয়েন্ট শুধু বলেন যে বিষয়টা এরকম যে মৌলিক অধিকারের ক্ষেত্রে বিচারযোগ্য হবে, আর রাষ্ট্রীয় মূলনীতির ক্ষেত্রে সেটা বিচারযোগ্য নয়, বিষয়টা কি এরকম? রাষ্ট্র পরিচালনা মূলনীতি হচ্ছে একটা রাষ্ট্র যে পরিচালিত হবে, সেখানে যে নির্বাহী যারা থাকবেন, তারা রাষ্ট্রগুলো একটা ভিত্তি তো থাকবে, একটা ভিত্তি থাকে না, যে এই ভিত্তিতে আমি রাষ্ট্রটা পরিচালনা করব, সেটার আচ্ছা, বেসিসে তিনি কি করবেন, এটা পরিচালনা করবেন, এটা পুরো বিষয়টা হচ্ছে তাদের উপরে। যেমন আমি কিছু টপিক একটু আগে বললাম, যেখানে কি কি বিষয়গুলো থাকে। যে বিষয়গুলো থাকে হচ্ছে জাতীয়তাবাদ, অনুচ্ছেদ 9 যেটা আছে, জাতীয়তাবাদকে তো আমরা সবাই বুঝি। না মানে কি, জাতীয়তাবাদ যেটা আসবে, অর্থাৎ আমরা যে বাঙালি, এই জাতীয়তাবাদ, এই মূল্যবোধ থেকে আমরা কি করব, আমাদের সরকার প্রধান যিনি থাকবেন, পুরো বাংলাদেশটাকে তিনি সেভাবে পরিচালিত করবেন। কেমন? এবার যেটা হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, অর্থাৎ সমাজে যারা থাকবেন তাদেরকে সবাইকে যে সুশাসন এবং অর্থনৈতিক যে স্বনির্ভরতা, অর্থাৎ অর্থনৈতিক যে নিশ্চয়তা, সেই বিষয়গুলোর মধ্যে নিয়ে আসবে। এবং এখানে যে আমরা এখন যে কথাটা বারবার আসছে, যে চাঁদাবাজি হবে না, ঘুষ হবে না, দুর্নীতি হবে না, কারণ কি, এগুলোর মাধ্যমে তো শোষণটা হয়, শোষণ মুক্তির বিষয়টা আসলে আসবে। তারপর যেটা হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার, আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র, এবং গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ব্যবস্থাটা রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদের সেই আগ্রহটা থাকবে, এবং এটার উপর ভিত্তি করে আমরা যে নির্বাচন করা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো আছে, বিষয়গুলো আসবে। এবং সাথে সাথে মানবাধিকারও বিষয়টা এখানে থাকবে। ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, আমরা যার যার মতো করে আমাদের ধর্মটা এখানে পালন করতে পারবো, কেউ এখানে কেউ কিছু বলতে পারবে না। ভাই, এবার বুঝতে পেরেছেন বিষয়টা? দেবাশিস ভাই, বুঝতে পেরেছেন? যিনি কোশ্চেন জি করেছিলেন, আপা, বুঝতে পেরেছেন? জি আপা, হ্যাঁ জি আপা, বুঝতে পেরেছি আপা, হ্যাঁ। এরপর যে বিষয়টা আসবে, সেই বিষয়টা কোথায় চলে যাব, যে বাংলাদেশের যে সংবিধান, সেখানে কি কি মৌলিক অধিকারের কথা সেখানে বলে দেওয়া আছে, বা কি কি বিষয় সেখানে আছে, বলেন। কারো যদি কোনো ধারণা থেকে থাকে, বা কয়টা মৌলিক যিনি অধিকার আছে? আপা, মৌলিক আমি অধিকার। আমি এই বিষয়ে একটু বলতে চাই। যেমন আমাদের অধিকারগুলোর মধ্যে মনে ছিল যে আপনার ওই যে আইনের দৃষ্টিতে সমান, ধর্ম, বর্ণ, লিঙ্গ এগুলোর একটা ব্যাপার ছিল, সরকারি চাকরিতে সমান সুযোগ, আইনে আশ্রয় লাভের অধিকার, জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেপ্তার ও আটক সম্পর্কে সুরক্ষা, চলাফেরা, তারপরে সমাবেশ সংগঠন করা, তারপর হচ্ছে পেশা নির্বাচন করা, তারপর ধর্মের বাছাই প্রতি স্বাধীনতা, সম্পত্তি স্বাধীনতা, আর এইরকম কিছু মনে হয় আচ্ছা, পড়েছিলাম আর কি। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছেন। আমাদের তৃতীয় ভাগে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে, এবং 26 অনুচ্ছেদ থেকে 47-এর ক, এই অনুচ্ছেদগুলোর মধ্যে মৌলিক অধিকার সম্পর্কে বলে দেওয়া আছে। এর ভিতরে 27 থেকে 44 যে অনুচ্ছেদ, এর মধ্যে সরাসরি মৌলিক অধিকারগুলো কি হবে, 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে। তাহলে আমাদের
মৌলিক অধিকার কয়টা দিচ্ছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশের সংবিধানের মাধ্যমে আমরা যারা নাগরিক আছি, আমরা কিন্তু 18টা মৌলিক অধিকার কিন্তু আছে, এবং এগুলো কি করবে, রাষ্ট্র নিশ্চয়তা দিবে জনগণকে এই অধিকারগুলো কোনো কারণে যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা আদালতে যেতে পারবো। তো প্রথম যে বিষয়টা আছে 26 অনুচ্ছেদ যেতে বলা আছে, 26 অনুচ্ছেদে বলা আছে হচ্ছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল হবে। অর্থাৎ যে এমন কোনো আইন যদি হলো যেটা কি হচ্ছে আপনার মৌলিক অধিকারের বিপরীতে কথা বলছে, তাহলে সেরকম আইন বাতিল করার সুযোগ আছে। আচ্ছা, এরপর প্রথম যেটা আছে সেটা হচ্ছে অনুচ্ছেদ 27, সেটা কি আইনের দৃষ্টিতে সকলেই সমান। অনুচ্ছেদ 28 যেটা বলা হচ্ছে ধর্মের প্রভৃতির কারণে বৈষম্য, অর্থাৎ ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ, জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র কোনো বৈষম্য কি করতে পারবেন না, করতে পারবেন না। রাষ্ট্র ও গণ জীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন। ঠিক আছে, এরপর যে জায়গাটা আছে সেটা হচ্ছে 29, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা। এই যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এত কেন হচ্ছে, আমাদের সংবিধানে কিন্তু বলা হয়েছে যে সরকারি নিয়োগ লাভের সুযোগ সমান একটা সমতা থাকতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর সেখানে অনগ্রসর যারা আছেন তারা কি করবেন, তাদের বিষয়ে কি বক্তব্য থাকবে সেটা অনুচ্ছেদের মধ্যে 29 অনুচ্ছেদের মধ্যে সেটাও বলে দেওয়া আছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে অনুচ্ছেদ 30, সেটা হচ্ছে কি বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ, অর্থাৎ রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন ব্যতীত কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নিকট হতে কোনো খেতাব, সম্মান, পুরস্কার বা ভূষণ গ্রহণ করবেন না। অনুচ্ছেদ 31 যেটা আসছে আইনের আশ্রয় লাভের অধিকার, আইনে আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী এবং কেবল আইন অনুযায়ী ব্যবহার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপর ব্যক্তিদের কি করতে হবে, এটা দিতে হবে। অর্থাৎ বাংলাদেশে যেসব নাগরিক আছেন তারা যেমন আইনের আশ্রয় লাভ নিতে পারবেন, সাথে সাথে কি হচ্ছে যদি বাংলাদেশে অন্য কোনো দেশের কোনো নাগরিক যদি থেকে থাকেন তারাও কি পাবেন, তারাও আইনের আশ্রয় লাভের অধিকারী হবেন। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে 32 অনুচ্ছেদ জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। অনুচ্ছেদ 33 গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। 33 অনুচ্ছেদটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ। এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে কি গ্রেফতারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব শীঘ্রই গ্রেফতারের কারণ জ্ঞাপন না করে আটক রাখা যাবে না, এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সহিত পরামর্শের এবং তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার হতে বঞ্চিত করা যাবে না। গ্রেফতারকৃত ও প্রহরায় আটক প্রত্যেক ব্যক্তিকে নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় ব্যতিরেকে হাজির করা হবে এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তাকে তার অতিরিক্ত কাল প্রহরায় আটক রাখা যাবে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি হয়েছে আমাদের সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি যখন আমরা পড়ি সেখানেও কিন্তু একই বিষয় কিন্তু বলে দেওয়া আছে। এবং দুঃখজনকভাবে হলেও সত্য যে লাস্ট 15 ইয়ার্স আমরা যে জিনিসগুলো দেখেছি যে একটা মানুষ 2 বছর, 3 বছর, 8 বছর, 5 বছর নাই হয়ে গিয়েছেন, তার কোনো খবর নাই। এটা কিন্তু সরাসরি কি হচ্ছে আমাদের সংবিধানের পরিপন্থী কিন্তু কাজ, সরাসরি আমাদের সংবিধান পরিপন্থী কাজ। এরপর যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে যে আপনারা অনেকেই যে নিবর্তনমূলক আটকের বিষয়টা জিজ্ঞেস করেন, যখন এই নিবর্তনমূলক আটকের কথাটা বলি অনেকেই কোশ্চেন করেন। এই 33-4 মধ্যে কিন্তু নিবর্তনমূলক আটকের যে বিধান সেটা সম্পর্কে কিন্তু বলে দেওয়া আছে। আর আমাদের 1974 সালে যে বিশেষ ক্ষমতা আইন, সে বিশেষ ক্ষমতা আইনের মধ্যেও কিন্তু কি আছে এই নিবর্তনমূলক আটকের যে বিধান সেটা 3 ধারাতে এই বিষয়টা কিন্তু বলে দেওয়া আছে। তো যাদের একটু বেশি জানার আগ্রহ আছে তারা বিশেষ করে এই দুটো জায়গা দেখে নেবেন, তাহলে নিবর্তনমূলক আইন নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। যারা নতুন এসেছেন নিবর্তনমূলক আইন কি সেটা জানেন? না ম্যাম, না জানি ম্যাডাম না। এটা কি? না ম্যাডাম আসলে জানি না। নিবর্তনমূলক আইনটা হচ্ছে যে দেখা যায় যে আপনাকে কি করা যাবে, আপনাকে কোনো কিছু মানে একটা অপরাধ সংগঠিত হয় না কিন্তু অপরাধ সংগঠিত হওয়ার একটা পসিবিলিটি আছে, এই জাতীয় যখন একটা বিষয় থাকে তখন নির্বাহী আদেশের মাধ্যমে কোনো ব্যক্তিকে আটকের সুযোগটা রয়েছে। এটা হচ্ছে নিবর্তনমূলক আইন। এটা একটা উদাহরণ দিই তাহলে আপনারা বোঝাটা সহজ হয়ে যাবে। যেমন ওই যে মেঘলা, আপনাদের ওই যে মডেল মেঘলা, এই যে ধানমন্ডি 8 থেকে যিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাকে আটক করা হয়েছিল না, যে সৌদি যে রাষ্ট্রদূতের সাথে তারা ফেয়ার ছিল এবং তাকে কথা নেয় বার্তা নেয়, রাত্রেবেলা যে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলো, মনে আছে সে ঘটনা? মনে আছে নাকি সবাই ভুলে গেছেন? না মিস, মনে আছে। হ্যাঁ হ্যাঁ, ঘটনাটা আমার এলাকাতেই ঘটছে, আমি আচ্ছা ধানমন্ডিতে আচ্ছা। থাকি তো। যাই হোক, তো ওনাকে কিন্তু এই নিবর্তনমূলক আইনে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল।
সৌদি যে রাষ্ট্রদূত তিনি যাতে খুব সহজে বাংলাদেশ থেকে চলে যেতে পারেন, এই রাষ্ট্রীয় সুবিধাটা তাকে দেওয়ার জন্য তাকে কিন্তু এই মেঘলাকে কিন্তু তখন অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, তো এটাই কিন্তু নিবর্তনমূলক যে আইন, সে আইনে তাকে কি করা হয়েছিল, তাকে অ্যারেস্টটা করা হয়েছিল। এই দুটো জায়গায় কথাটা বলা আছে। 1974 সালে যে বিশেষ ক্ষমতা আইন, সেটা 3 ধারা এটা আছে। এছাড়া আমাদের যে সংবিধানের অনুচ্ছেদ 33-4 মধ্যে এই বিষয়টা বলে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। এরপর যেখানে আমরা চলে যাব সেটা হচ্ছে যে আপনার জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, অনুচ্ছেদ 34। সেখানে কি বলা হচ্ছে যে জোর জবরদস্তি করে আপনি কাউকে শ্রমে বাধ্য করতে পারবেন না। এবং আমাদের যে দণ্ডবিধি আছে পেনাল কোড, সেই পেনাল কোডের মধ্যেও কিন্তু যে জবরদস্তি কাউকে যদি শ্রমে বাধ্য করা হয় সেক্ষেত্রে কিন্তু শাস্তির বিধানটা আছে। এছাড়া আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইনটা পড়ি, সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাদের মনে আছে কিনা যারা পড়েছেন আমার সাথে, সেখানে 21 যে ধারাটা আছে সেখানে কিন্তু একটা কথা বলে দেওয়া আছে যে কোনো কিছু ব্যক্তিগত দক্ষতার উপরে যেসব চুক্তি নির্ভর করে বা যেসব কাজ করতে হয় সেগুলো সুনির্দিষ্ট প্রতিকারের আইনের মাধ্যমে প্রতিকার দেওয়া হবে না। যেমন কবিতা, গান লেখা, বই লেখা, অভিনয় করা, গান গাওয়া, এগুলো সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাধ্যমে কোনো প্রতিকার দেওয়া হবে না। মনে আছে? যারা পড়েছেন আমার সাথে ক্লাস করেছেন মনে পড়ে? জি ম্যাম। হ্যাঁ, তাহলে দেখেন সেখানেও কিন্তু এই বিষয়টা আছে। এছাড়া আমাদের সংবিধানের 34 সেটা আছে। এছাড়া আমাদের পেনাল কোড, যে পেনাল কোডে কিন্তু এই বিষয়ে কিন্তু দণ্ডে বিধান কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু একটু ব্যতিক্রমও আছে। সেটা কিরকম? কোনো ব্যক্তি যদি ফৌজদারি কোনো অপরাধের দায়ে যদি দণ্ডিত হন এবং সেখানে যদি থাকে, দণ্ডটা কিন্তু সশ্রম হয়, বিনাশ্রম হয়। যদি সশ্রম কারাদণ্ড তাকে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিনি এই কাজটা করতে কিন্তু তিনি কিন্তু বাধ্য কিন্তু থাকবেন। এটা এই 34-এর কর মধ্যে কিন্তু এই বিষয়গুলো বলে দেওয়া আছে। আচ্ছা, এরপর যেখানটা আমরা চলে যাব অনুচ্ছেদ 35। অনুচ্ছেদ 35টা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। এবং এইসব জায়গা থেকেও কি হয় আপনাদের আমাদের এলএলবি ফাইনাল ইয়ারে যে ভাইবা আমরা দিতে চাই, এই 35 অনুচ্ছেদ থেকে এইসব জায়গা থেকে প্রশ্ন করে। 35 অনুচ্ছেদ, 102 অনুচ্ছেদ, এসব জায়গা থেকে এলএলবি ফাইনাল ইয়ারে যে ভাইবা দিবেন সেখানে জিজ্ঞেস করবে। এছাড়া বার কাউন্সিলে যে ভাইবা, সেসব জায়গা থেকে এগুলো জিজ্ঞেস করে। তো অনুচ্ছেদ 35-এর যেটা বিষয় সেটা হচ্ছে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। কি বলা হচ্ছে যে অপরাধের দায়ে কার্য সংগঠনকালে বলবৎ ছিল এইরূপ আইন ভঙ্গ করবার অপরাধ ব্যতীত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা যাবে না, এবং অপরাধ সংগঠন কালে বলবৎ সে আইন বলে যে দণ্ড দেওয়া যেতে পারত তার অধিক বা তাহার হতে ভিন্ন দণ্ড দেওয়া যাবে না। অর্থাৎ কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি একটা অপরাধ করেছে, সেই সময় আইনে যে বিষয়টা বলে দেওয়া আছে তখন কি করতে হবে, তাকে সেই মূল্যে কিন্তু কি করতে হবে, তাকে দণ্ডটা দিতে হবে। পরবর্তীতে ওই দণ্ড ছাড়া তাকে আপনি অন্য একটা দণ্ড দিয়ে তাকে করবেন বা পরবর্তীতে আইন তৈরি করে আপনি করবেন, সেটা কিন্তু হবে না। তাকে ওই সময় যে আইনটা আছে সেটার উপরই আপনাকে দণ্ডটা দিতে হবে। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিক ফৌজদারিতে সোপর্দ ও দণ্ডিত করা যাবে না। এক অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার ফৌজদারিতে সোপর্দ বা দণ্ডিত করা যাবে না। যে কথাটা আমরা ফৌজদারি কার্যবিধি 403-1 যেটা আমরা পড়ি, যে একবার কাউকে যদি দণ্ড দেওয়া হয় বা খালাস দেওয়া হয় কোনো বিচারে, পুনরায় ওই একই বিষয় নিয়ে তাকে দণ্ড বা বিচারের আওতা তাকে আনা যাবে না। এরপর যেটা বলা হচ্ছে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত প্রকাশ্যে বিচার লাভের অধিকারী হবেন। অর্থাৎ বিচারটা একজন ব্যক্তি কেমন হবে সেটা সম্পর্কে কিন্তু বলে দেওয়া আছে। তাহলে কি হবে, সেটা স্বাধীন ও নিরপেক্ষ আদালত, আদালতের ধরনটা কি হবে, স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত প্রকাশ্যে বিচার লাভের অধিকারী হবেন। যেটা লাস্ট 15 ইয়ার্সে অনেক রকম বিচার আমাদের দেশে হয়েছে, এবং যে বিচারগুলো নিয়ে প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দেওয়া যায় এবং যেগুলো নিয়ে অনেকে অনেক ধরনের কলাম লিখেন বা কথা বলেন। কারণ কি, আমাদের সংবিধানে বলা হচ্ছে যে আদালতটা কিরকম হবে, সেটা নিরপেক্ষ হবে। হ্যাঁ, নিরপেক্ষ আদালত যদি না হয়, এটা যে নাগরিক তার একটা অধিকার যে নিরপেক্ষ আদালতে তিনি কি পাবেন, একটা বিচার লাভের অধিকারী তিনি হবেন। এরপর যেটা এসছে সেটা হচ্ছে যে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না, কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না, কিংবা কারোর সহিত অনুরূপ ব্যবহার করা যাবে না। প্রচলিত আইনে নির্দিষ্ট কোনো দণ্ড বা বিচার পদ্ধতি সম্পর্কিত কোনো বিধানের প্রয়োগকে এই অনুচ্ছেদে 3 বা 5 ধারার কোনো কিছুই প্রভাবিত বা করবে না।
তাহলে কি হচ্ছে দেখেন, স্পষ্ট করে কিন্তু বলে দেওয়া আছে যে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানসিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। এই কথাটা যেমন বলা আছে, সাথে সাথে যেটা বলা হয়েছে যে এই যে যে বিষয়গুলো আমরা বলছি সেটা আমাদের দেশে যেসব প্রচলিত যে দণ্ডের যে বিধান আছে, যেটা 3 অনুচ্ছেদে এবং 5 অনুচ্ছেদে যে বিষয়গুলো বলা হলো, কোনো কিছু দ্বারা সেটা কি হবে না, সেটা প্রভাবিত করবে না। অর্থাৎ 2 রকমের বিধানে কিন্তু এখানে রয়ে গিয়েছে। তো 35 অনুচ্ছেদটা কি হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ। এরপর যেটা আমরা চলে যাব অনুচ্ছেদ 36, সেটা বলা হচ্ছে চলাফেরার স্বাধীনতা। জনস্বার্থের আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধে চলাফেরা এটা কিন্তু কেউ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশে যে কোনো জায়গায় সে অবাধে চলাফেরা করতে পারবে যদি আইনে নিষেধ না থাকে। সাথে সাথে বাংলাদেশের ভিতরে আসা, বাংলাদেশের ভিতর থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশের বাইরে থেকে বাংলাদেশের নাগরিক বাংলাদেশে আসবে, তাহলে এগুলো নিয়ে কি করা যাবে না, কোনো ঝামেলা কিন্তু হবে না। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে অনুচ্ছেদ 37, সমাবেশের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বা বাধা নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায়, খেয়াল করেন, শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা বা শোভাযাত্রা যোগদান করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তাহলে কি হচ্ছে, আপনি জনস্বাস্থ্য এবং জনশৃঙ্খলা এগুলো কি করতে পারবেন না, নষ্ট আপনি করতে পারবেন না। এবং যুক্তিসঙ্গত যদি কোনো আইনগত যদি বাধা নিষেধ থাকে সেটা আপনাকে মানতে হবে। এছাড়া আপনি কি করতে পারবেন, শান্তিপূর্ণভাবে আপনি একটা সমাবেশ করতে পারবেন বা শোভাযাত্রা করতে পারবেন, কিন্তু সে সমাবেশ বা শোভাযাত্রায় কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। কেমন, অস্ত্র ব্যবহার করা যাবে না। অনেক সময় দেখা যায় না যে একটা জনসভা হচ্ছে, সেখানে লাঠি সোঁটা নিয়ে জনগণ আসছে আর পুলিশ সেখানে কি করছে, সেখানে বাধার সৃষ্টি করছে। তো এগুলো কিন্তু আমাদের সংবিধানের মধ্যে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে। এরপর হচ্ছে অনুচ্ছেদ 38, সংগঠনের স্বাধীনতা। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। অর্থাৎ আপনি যে কোনো ধরনের সংগঠন করতে পারবেন, কিন্তু সেখানে কি করা যাবে না, আইনের কোনো ব্যত্যয় ঘটানো যাবে না, জনশৃঙ্খলা রক্ষা করা যাবে না, বা নৈতিকতা বিঘ্নিত হয় এই ধরনের কোনো কিছু করা যাবে না, বা আইনে যে কাজগুলো করার নিষেধ রয়েছে সেগুলো কি করা যাবে না, সেগুলো করা যাবে না। এছাড়া এখানে শর্ত দিয়ে আরো বেশ কয়েকটা বিষয় এখানে রয়েছে। জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কোনো সংগঠন করা যাবে ইত্যাদি অনেকগুলো বিষয় আছে, আপনারা মেহরবানি করে ডিটেলসটা একটু দেখে নেবেন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আপনাদের চিন্তার ও বিবেকের স্বাধীনতা ও বাক স্বাধীনতা। 39, এখানেও কিন্তু বলা হয়েছে এই যে বাক স্বাধীনতা বা চিন্তার স্বাধীনতা, সেখানেও কিন্তু আপনার আমাদের দেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, সাথে সাথে ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে, কোথাও যাতে কোনো স্বার্থ কি না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এবং আদালত অবমাননা থেকে কারো মানহানি বা কোনো অপরাধ সংগঠনের প্রয়োজনা, এই জাতীয় বিষয়গুলো ছাড়া আপনি কি করতে পারেন, এই জাতীয় বিষয়গুলো ছাড়া কিন্তু আপনি আপনার কথাটা কিন্তু বলতে পারবেন। এই কথাটাই আমাদের সংবিধানে বলা হয়েছে। এবং সংবাদের ক্ষেত্রেও কিন্তু স্বাধীনতার নিশ্চয়তা দান করা হয়েছে এই 39 অনুচ্ছেদের মাধ্যমে। প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার এই 39 অনুচ্ছেদেই সুন্দরভাবে বলে দেওয়া আছে। কিন্তু যখনই আপনি আপনার এই বাক স্বাধীনতাটাকে প্রয়োগ করতে যাবেন, খেয়াল রাখতে হবে এটা যাতে আদালত অবমাননা না হয়, এটা যাতে কাউকে কষ্ট না দেয়, অর্থাৎ মানহানির বিষয়টা যাতে না আসে, আমাদের দেশের ভিতরে কোনো গোলযোগ যাতে সৃষ্টি না হয়, আমাদের ইন্টারন্যাশনালি যেসব বন্ধুপ্রতিম রাষ্ট্র আছে তাদের সাথে এমন কোনো কথা আমরা বলবো না যা তাদের সাথে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা কনফ্লিক্টের তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে এগুলো বাদ দিয়ে আমরা কি পাবো, আমরা কিন্তু বাক স্বাধীনতা এবং চিন্তা করার যে স্বাধীনতা সেগুলো আমাদের থাকবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে অনুচ্ছেদ 40, পেশা ও বৃত্তির স্বাধীনতা। এরপর আসছে যেটা হচ্ছে 41, ধর্মীয় স্বাধীনতা। এটাও তো ধর্মীয় স্বাধীনতা ভোগ করার সময় আপনি যেটা করবেন, আপনি আপনার মতো করে ধর্ম পালন করতে পারবেন, কিন্তু এখানে কি করা যাবে না, আইন ভঙ্গ করা যাবে না, এবং জন অশান্তি বা জনগণের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় বা নৈতিকতার অবক্ষয় এমন কোনো কিছু কি করা যাবে না, করা কিন্তু যাবে না, আইনের ব্যত্যয় ঘটানো যাবে না। এই কাজগুলো না করে আপনি কি করতে পারবেন, আপনি ধর্মীয় যে স্বাধীনতা সেটা আপনি উপভোগ করতে পারবেন। এরপর যেটা আসছে সম্পত্তির অধিকার, 42 অনুচ্ছেদ। এরপরে যেখানটা চলে যাবে সেটা হচ্ছে 43 অনুচ্ছেদ, গৃহ ও যোগাযোগ রক্ষণ। এটা কিন্তু বোঝার মতো একটা জায়গা আছে, সেটা কি, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থের আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হতে স্বীয় গৃহের নিরাপত্তার অধিকার থাকবে। চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে।
আপনার সাথে আমার একটা কি হচ্ছে, পার্সোনাল একটা যোগাযোগ হচ্ছে। এই যে আমাদের ব্যক্তিগত একটা যোগাযোগ হচ্ছে, এটা গোপন রাখার ক্ষমতা কি আমাদের কিন্তু আছে। যদি না কি হয়, রাষ্ট্রের শৃঙ্খলা বা নিরাপত্তা বা আইনের কোনো ব্যর্থ আমরা না ঘটিয়ে থাকি। এছাড়া ম্যাডাম, এগুলো যদি আইনের ব্যত্যয় না ঘটিয়ে আমরা কি করতে পারবো, মানে যদি কোনো জনশৃঙ্খলা বা রাষ্ট্রের নিরাপত্তা বা নৈতিকতার অবক্ষয় না হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ঘরে যে কেউ এসে তল্লাশি চালাবে, এই বিষয়গুলো কিন্তু হবে না। অর্থাৎ যখন যে তল্লাশির বিষয়টা আসে, খেয়াল করবেন সবাই কিন্তু কি বলে যে আপনার কাছে তল্লাশি চালানোর যে পরোয়ানা সেই বিষয়টা আছে কিনা, যেটা আমরা সিআরপিসি তে পড়ি, সিআরপিসি 96 ধারায় এবং 100 ধারায় তল্লাশি চালানোর পরোয়ানার বিষয়টা সম্পর্কে বলে দেওয়া আছে। তাহলে এই যে কথাটা কেন বলা হচ্ছে, কারণ এই 43 অনুচ্ছেদে কিন্তু বলা আছে যে যে কেউ এসে আপনার ঘরে এসে আপনার ঘরে তল্লাশি করবে, এইটা হতে দেওয়া যাবে না যদি না আইনের কোনো ব্যত্যয় ঘটে বা আইনের কোনো নির্দেশনা থাকে আপনার ঘরে তল্লাশি চালানোর। এই বিষয়গুলো সম্পর্কে বলা আছে। জি দাদা বলেন। আচ্ছা ম্যাডাম, ওই যে আপনি যেটা বললেন যে প্রবেশ তল্লাশি ও আটক কের যে বিষয়টা বললেন, হ্যাঁ, তো দেখা যায় যে অনেক সময় তো আপনার থানা পুলিশ এভাবে আসে যে বলে যে ওদের কাছে ওয়ারেন্ট আছে, ওরা তল্লাশি করবে এটাই সত্য, আর কাগজপত্র পরে দেখাবে। তখন আপনি ওই মুহূর্তে বাধা দিবেন কিভাবে? আচ্ছা, আমাদের দেশে অনেক নাগরিককে তো 2 বছর, 3 বছর, 5 বছর, 8 বছর আটকে রাখা হয়েছে। এটা সম্পর্কে আপনার বক্তব্য কি বলেন? আমাদের দেশে অনেক নাগরিককে বিনা বিচারে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। এটার বিরুদ্ধে আপনার প্রতিকার কি আছে বলেন? আমি তো এই প্রফেশনে নতুন আসতেছি ম্যাডাম। হ্যাঁ, এটাই হচ্ছে আপাতত বিষয়। আপনি আমাকে যে আইনে আইনে আমাদের দেশে যে কথাটা আমি সবসময়ের জন্য বলি, যে আমাদের দেশে আইনে কিন্তু সবকিছু রয়েছে, কিন্তু সুশাসনের এত অভাব, সুশাসনের আমাদের দেশে এত অভাব, সে কারণে যেটা হচ্ছে প্রতিনিয়ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে প্রতিনিয়ত কি করা হচ্ছে, আমাদের এই আইনগুলো ভঙ্গ করা হয়, যে ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ যেটা আছি আমরা কিছুই তখন করার কোনো কিছুই থাকে না। বুঝতে পেরেছেন দাদা? ধরতে পেরেছেন আমার আচ্ছা বক্তব্যটা? আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, বলা হচ্ছে একজন ব্যক্তিকে যখন অ্যারেস্ট করা হবে তাকে অবশ্যই সে কারণটা জানাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে তাকে কি করা হবে, তাকে জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থাপন করা হবে এবং কি কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেগুলো জানাতে হবে এবং তার আইনজীবীর সাথে যোগাযোগের বিধান থাকতে হবে। এবং এখন তো সিআরপিসি তে আরো সংশোধন হয়ে এসেছে, সেক্ষেত্রে তার আইনজীবী এবং পরিবারের সদস্য তাদেরকেও জানাতে হবে। তার বন্ধু বান্ধব, পরিবারের সদস্য না পাওয়া গেলে তার বন্ধু বান্ধবের কাছে জানাতে হবে। কিন্তু আমরা কি দেখি যে পুলিশ অ্যারেস্ট করে কোথায় নিয়ে গেছে সেটাই আমরা জানি না, যে আদৌ লোকটা কি বেঁচে আছে নাকি মারা গেছে সেটাই আমরা জানি না। তো এই কারণে ম্যাম, এটা শুধু ম্যাম আমাদের আরেকটা দেশ জিনিস না, একটু জানতে চাচ্ছিলাম। এটা শুধু আমাদের দেশ না, আমাদের তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে এই জাতীয় সমস্যা কিন্তু রয়েছে। শুধু তৃতীয় বিশ্বে না, আপনার ইন্টারন্যাশনালি কিন্তু বড় বড় যেগুলো আমরা উন্নত রাষ্ট্র বলি, যেমন আমেরিকা বা ইংল্যান্ড, সেসব দেশেও কিন্তু এই জাতীয় ঝামেলা রয়েছে। এবং এখন যেটা দেখেন যে আমেরিকা লাস্ট কি করলো, যে একটা দেশে রাষ্ট্রপতিকে তারা কি করলো, উড়িয়ে তারা অ্যাটাক করে আটক করে তাদের দেশে নিয়ে গেল কোনো কৈফিয়ত ছাড়া, তাই না? তো এখানে হচ্ছে জোর যার মুল্লুক চার, বিষয়টা এরকম। আইনে অনেক কিছু বলা আছে। হ্যাঁ বলেন দাদা। ম্যাডাম আমি জানতে চাচ্ছিলাম সিআরপিসির অ্যাব্রিভিয়েশনটা কি অ্যাকচুয়ালি? কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। আচ্ছা, হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, সিআরপিসি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, আচ্ছা আচ্ছা, ফৌজদারি সিআরপিসি। ফৌজদারি কার্যবিধি যেটা। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে অনুচ্ছেদ আচ্ছা 34। ম্যাম, একটা প্রশ্ন ছিল। ওই 24 ঘন্টার মধ্যে উপস্থাপন করতে হবে, এটা কি সর্বশেষ কোনো কারেকশন হয়েছে যে 12 ঘন্টায় নিয়ে আসা বা কিছু সংশোধনী আসছে কোনো? সিআরপিসি লাস্টে যে সংশোধন আসছে সেখানে 24 ঘন্টার বিষয়টা বহাল আছে, যে 24 ঘন্টার মধ্যেই আপনাকে উপস্থাপন করতে হবে। জি ম্যাম। আচ্ছা, এরপর যেটা এসছে সেটা হচ্ছে অনুচ্ছেদ 44। অনুচ্ছেদ 44-এর যে বক্তব্য সেটা হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণের বিষয়টা কি আছে, এই যে এতক্ষণ ধরে আমরা যে 27 অনুচ্ছেদ থেকে এই যে এতগুলো মৌলিক অধিকারের কথা বললাম, এগুলো যদি কি না হয়, এগুলো যদি সংরক্ষিত না হয় বা লঙ্ঘন হয়, সেক্ষেত্রে কি বিধান আছে, 102 যে অনুচ্ছেদটা আছে সেটার মাধ্যমে কি করা যাবে, হাইকোর্টে বিভাগে মামলা করা যাবে, অথবা সরকার যদি হাইকোর্ট বিভাগ যদি সরকার যদি অন্য কোনো আদালতকে ক্ষমতা দেয়, তাহলে সেই আদালতও মামলা করার মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনি আপনার প্রতিকার পেতে পারেন। তাহলে মৌলিক অধিকার রক্ষার জন্য আমরা 44 অনুচ্ছেদ এবং 102 যে অনুচ্ছেদ, এই দুটো অনুচ্ছেদের মধ্যে বিষয়টা বলে দেওয়া আছে। এটা ছিল আমাদের মৌলিক অধিকার নিয়ে সার্বিক একটা আলোচনা। কারণ নিশ্চয়ই বুঝতে সমস্যা নেই, আমি যথেষ্ট ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও আপনারা নিজেরা একটু ডিটেলসটা পড়বেন, কারণ আপনারা কি হচ্ছেন, ভবিষ্যতে অ্যাডভোকেট হবেন বা আইন নিয়ে কাজ করবেন, এই জিনিসগুলো জেনে থাকা ভালো।
আচ্ছা, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এই যে মৌলিক অধিকার, এখানে কিছু অধিকার আছে যে শুধু বাংলাদেশিরাই পায়, আর কিছু বিষয়টা আছে যারা বিদেশি এবং বাংলাদেশি সবাই এই জিনিসগুলো পায়। যেমন বিদেশি এবং বাংলাদেশি তারা কি হয়, তারা 6টা অধিকার, হ্যাঁ 6টা অধিকার আছে যেটা বিদেশিরাও পাবে, বাংলাদেশিরাও পাবে। আর সেটা কি আছে, 32 থেকে 35 পর্যন্ত যে অনুচ্ছেদ, এই 4টা অনুচ্ছেদ উভয় পাবে। 41 থেকে 44 এই যে অনুচ্ছেদ, এই যে 2টা অনুচ্ছেদ, এরা কি হচ্ছে বিদেশি এবং বাংলাদেশি সবাই পাবে। আর শুধু বাংলাদেশি নাগরিক কারা পাবে সেটা হচ্ছে 27 থেকে 31 পর্যন্ত 5টা অনুচ্ছেদ, 36 থেকে 40 পর্যন্ত 5টা অনুচ্ছেদ, 42 থেকে 43 পর্যন্ত মোট 2টা যে অনুচ্ছেদ আছে, এই 12টা অনুচ্ছেদ কি হবে, বাংলাদেশি নাগরিকরাই ভোগ করতে পারবেন। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে মৌলিক অধিকারের কথা আপু বললেন, চলাফেরা স্বাধীনতা, বাক স্বাধীনতা, স্বাধীনতা অনেক কিছু আপনি বললেন। সেক্ষেত্রে 2024-এ কিন্তু আমরা দেখেছি যে জরুরি অবস্থা মধ্যে দিয়ে আমরা গিয়েছি, তখন তো আমরা চলাফেরা করতে পারি নাই, বা কথা বলতে পারি নাই, সংগঠন করা যায় না। তাহলে রাষ্ট্র বা সংসদ যেটা আমরা বলি না কেন, রাষ্ট্র কখনো কখনো এই মৌলিক অধিকারটাকে স্থগিত করতে পারে কিনা, যদি পারে সেটা কোন কোন ক্ষেত্রে পারে, এরকম একটা প্রশ্ন কিন্তু ভিতরে চলে আসে। তো এই প্রশ্নটা নিয়েই আমরা এখন কথা বলবো। সেটা হচ্ছে যে মৌলিক অধিকারের উপরে আইনসভার বিধিনিষেধ সম্পর্কিত যে বিধান, এই বিষয়গুলো আসলে এসছে এরকম ভাবে যে সুনির্দিষ্ট কিছু অধিকার আছে যেটা কি করতে পারে রাষ্ট্র তার প্রয়োজনে কি করতে পারে, রোহিত করতে পারে। আর সুনির্দিষ্ট কিছু বিষয় আছে যেটা কখনোই কি করা যাবে না, রোহিত করার কোনো সুযোগ নাই। যে বিষয়গুলোর উপরে খড়গ চালাতে পারে বা যে বিষয়গুলো, যে মৌলিক অধিকারগুলো রাষ্ট্রীয় প্রয়োজনে বন্ধ করতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে সমাবেশ করার অধিকার, যেগুলো আমরা 24-এ দেখেছি, 2024-এ আমরা দেখেছি যে সমাবেশ করার সেটা রাষ্ট্র চাইলে কি করতে পারে, সে বন্ধ করে দিতে পারে রাষ্ট্রীয় প্রয়োজনে। এরপর যেটা আছে সংগঠন করার অধিকার, বাক স্বাধীনতা, ইচ্ছা করলে আপনি যা ইচ্ছা তাই তখন বলতে পারতেন না। এরপর হচ্ছে আইন শৃঙ্খলার যদি কি আসে, আইন শৃঙ্খলা যদি ভঙ্গ হতে পারে, সেক্ষেত্রে কি হচ্ছে ধর্মীয় যে স্বাধীনতা, যদি নৈতিক কোনো অবক্ষয় আসে বা আইনের ব্যত্যয় যদি ঘটে বা মনে হচ্ছে যে খুব বিশৃঙ্খলা তৈরি হবে, সেখানে কখনো কখনো কি করতে পারে, ধর্মীয় স্বাধীনতাও কি করতে পারে তখন রহিত করতে পারে। এছাড়া যেটা হচ্ছে যে আপনার চলাফেরার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা কি জনস্বার্থে বা রাষ্ট্রীয় যে প্রয়োজনে কি করতে পারে, রাষ্ট্র নির্বাহী আদেশের মাধ্যমে এই জিনিসটা বন্ধ করতে পারে, সাময়িকভাবে বন্ধ করে এগুলো। এছাড়া যোগাযোগ, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, নৈতিকতার স্বার্থে আইন দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত কারণে গৃহ যোগাযোগ সংরক্ষণের উপর রাষ্ট্র, পার্লামেন্ট বা আইনসভা কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে। অনুচ্ছেদ 43-এ যে সুবিধা আমরা পাই সেটাও কি করতে পারে, সেটাও রহিত করতে পারে। অর্থাৎ তখন যে কোনো সময় যে কেউ আপনার ঘর বাড়ি তল্লাশি করার যে বিষয়টা, সেই বিষয়টা তখন করতে পারবে। জি, কেউ একজন হাত উঁচু করেছিলেন, কথা বলেন জাস্ট, হ্যাঁ বলেন, আপনার নাম কি ভাইয়া? জি কথা আমার বলেন। নাম মির্জা ইশতিয়াক আহমেদ। আমার নাম মির্জা ইশতিয়াক আহমেদ ম্যাম। আমার প্রশ্নটা ছিল যে পুলিশ বা সরকারি কোনো কর্মকর্তা যদি সংবিধান লঙ্ঘন করে, সেই ক্ষেত্রে আমরা কি তার কোনো প্রতিকার পেতে পারি বা 102 একজন আপনি সুনির্দিষ্ট রিড কোনো করবেন হাইকোর্টে। শেষ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। 102 অনুচ্ছেদ যে আপনি হাইকোর্টে রিড করবেন, ঠিক আছে? হাইকোর্টে যে আপনার রিড করার সুযোগ রয়েছে। আচ্ছা, এটা একটু কিছুক্ষণ আগে এটা বলেছি, আমি উত্তরটা দিয়েছি। আচ্ছা, এখন আর কোন বিষয়গুলো রদ করতে পারে সেই জিনিসটা আমরা জানলাম। আর কোন বিষয়গুলো কি রদ করার সুযোগ আসলে নাই, সেটা কি আসছে, সেটা হচ্ছে যে জোরপূর্বক যে শ্রমে যে বাধ্য করা, এটা কিন্তু কখনোই করা কিন্তু যাবে না। জোরপূর্বক শ্রমে বাধ্য করা এই জিনিসটা কখনোই কারোর উপরে করা যাবে না। এছাড়া যেটা বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় যে স্বাধীনতা, ব্যাপারটা এরকম 41-এ যেটা বলা আছে যে শিক্ষার প্রতিষ্ঠানে কর্মরত যেসব ব্যক্তিরা আছেন, হ্যাঁ ধরেন কেউ সনাতন ধর্মে থাকে, কেউ মুসলিম ধর্মে থাকেন, কেউ খ্রিস্টান ধর্মে থাকেন। এখন মনে করেন সনাতন ধর্মের একটা অনুষ্ঠান চলছে, সেখানে মুসলিম ধর্মের বা খ্রিস্টান ধর্মের কাউকে বাধ্য করা যাবে না যে এই প্রোগ্রামে আপনাকে অংশগ্রহণ করতে হবে। বা আমাদের মুসলিম ধর্মের কোনো একটা প্রোগ্রাম চলছে, সেখানে সনাতন ধর্মের বা খ্রিস্টান ধর্মের কাউকে বাধ্য করা যাবে না যে আপনাকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। এই জাতীয় কাজ কখনোই করা যাবে না। এছাড়া 27 অনুচ্ছেদে যে কথাটা বলা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, এই বিষয়টা সবসময়ের জন্যই প্রচলিত থাকবে। এছাড়া যেটা আসছে সেটা হচ্ছে যে 35-এর একই যে বিষয়গুলো বলা আছে সেটা কিরকম, সেটা হচ্ছে যে আইনের 35-এর একে যেটা আসছে সেটা হলো গিয়ে যে আইনের যে অভিযুক্ত, হয়ে গেল 35-1, হ্যাঁ আইনে যে বিষয়টা বলা আছে, যখন কোনো ব্যক্তি যে অপরাধটা করবেন সেখানে যে দণ্ডটা দেয়া আছে
সেই দণ্ডমূল্যে তাকে কি করতে হবে, বিচারটা করতে হবে এবং সেরকম দণ্ডই তাকে দেয়া যাবে, অতিরিক্ত দণ্ড তাকে দেয়া যাবে না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর প্রতি রাষ্ট্র কিন্তু কখনই কি করতে পারে না, খর্ব আরোপ করতে পারে না। এরপর যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যে বিষয়টা বলা হচ্ছিল যে মৌলিক অধিকারের সংরক্ষণের বিষয়টা আসলে কিরকম আসবে, সেটা হচ্ছে যে 44 অনুচ্ছেদই বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে যে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সংবিধানে 102 অনুচ্ছেদের যে বিষয় সে অনুযায়ী আপনি কি করতে পারবেন, রিট করতে পারবেন, অথবা অন্য কোনো আদালতে যদি এই ক্ষমতা দেয়া হয় তাহলে সেই আদালতে যেও আপনি কি করতে পারবেন, আপনি এই অধিকারটা রক্ষা করার জন্য মামলা করতে পারবেন। কিন্তু আমাদের দেশে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যখন এই জাতীয় বিষয় আসে তখন 102 অনুচ্ছেদের যে কি করা হচ্ছে, তখন এই মামলাগুলো করা হয়, রিট করা হয়। এটা একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যখন 2024-এ এলো পাথারি গুলি করা হচ্ছে এবং গুলিটা এমন ভাবে করা হচ্ছে যাতে মানুষ মারা যায়, এবং বিভিন্ন সময় পুলিশের যেসব ফুটেজ আমাদের সামনে আসে সেখানে কিন্তু বলাই হচ্ছে যে গুলি করার নির্দেশনা আছে এবং মানুষ যাতে মারা যায় এই ধরনের নির্দেশনা আছে। এবং এইটাকে চ্যালেঞ্জ করেছে, এটা জনগণের যে মৌলিক অধিকার সেটা লঙ্ঘিত হচ্ছে, এটাকে চ্যালেঞ্জ করে কিন্তু কি করা হয়েছিল, এটা রিট করা হয়েছিল। মনে আছে চ্যানেল 24-এর একজন সাংবাদিক তারা এই রিটটা করেছিলেন, মনে পড়ে? এবং এটা নিয়ে খুব হচ্ছিল যে এরকম এলো পাথারি গুলি যাতে করা না হয়, মনে পড়ে? ভুলে জি গেছেন? ম্যাম, এটাতে আমরা ছিলাম আর কি। হ্যাঁ, আমরা ছিলাম। তো বিষয়টা বিশেষ কি, করে যখন ওই যে হেলিকপ্টারে উঠে করে নিচে গুলি করতেছিল হেলিকপ্টার, ধানমন্ডির দিকে। জি জি জি, হেলিকপ্টার থেকে যখন গুলি করা হচ্ছিল এবং নির্বিচারে গুলি করা হচ্ছিল তখন কিন্তু এরকম রিটটা হয়। কিন্তু আনফরচুনেটলি কি হয় যে তখন তো বিচার বিভাগটা সম্পূর্ণ সরকার যেভাবে যেটা বলেছেন সেটাই তারা শুনেছেন এবং সেই রিটটা কিন্তু খারিজ করে দেওয়া হয়, সেই রিটটা কিন্তু খারিজ করে দেওয়া হয়। তো এটা বলছি যে একটু আগে যে ভাইয়া যে প্রশ্নটা করলেন যে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে কি সুযোগ আছে, আপনি 102 অনুচ্ছেদ যে আপনি মামলা করতে পারবেন এবং এই ক্ষমতাটা আপনাকে কোথায় দেওয়া হয়েছে, এই ক্ষমতাটা দেওয়া হয়েছে আপনাকে 44 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। আচ্ছা, যতটুকু পড়েছি কারো বুঝতে কোথাও কোনো সমস্যা রয়েছে? জি না ম্যাম, আলহামদুলিল্লাহ। একটু নিজেকে একটু পড়তে হবে, কেমন? কারণ অনেকের কাছে বিষয়গুলো একদম নতুন, তো নিজেকে একটু পড়তে হবে। এরপর আজকের সর্বশেষ যে আলোচনাটা সেটা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানে মৌলিক অধিকারের অধ্যায়ে যে সমতার যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। অনেকগুলো অধ্যায়, অনেকগুলো অনুচ্ছেদে কিন্তু এসছে যেখানে সমতার বিষয়গুলো এসছে। যেমন ধরেন আপনি প্রথমে যেটা আসছে যে আইনে সবার কি আছে, সবার সমান দৃষ্টিতে আইন দেখবে, অর্থাৎ সকলেরই কি আছে, আইন অনুযায়ী যে প্রতিকারটা এটা ধনী গরিব নির্বিশেষে সবাই এটা পাবে। এরপর যেটা আসছে চাকরির ক্ষেত্রে, সরকারি চাকরির ক্ষেত্রেও এখানে একটা সমান অধিকারের বিষয়টা আসছে। এছাড়া যেটা হচ্ছে আইনের আশ্রয় লাভ, সেটা দেশি হোক বা দেশের বাইরে যে কোনো ব্যক্তির হোক না কেন সে আইনের আশ্রয়টা লাভ করবে। যে সম্পত্তি অর্জন, যে কেউ কি করতে পারবে, আইনসঙ্গতভাবে সম্পত্তি কিন্তু অর্জন করতে পারবে, কেমন? তো এই যে বিষয়গুলো আছে এর মাধ্যমে কি হচ্ছে আপনার সমতার যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু এনেছে। অর্থাৎ বাংলাদেশে যে নাগরিক যারা আছেন সেক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র, নারী, পুরুষ এবং অর্থনৈতিক যে একটা দূরত্ব আছে সেগুলো সবকিছুকে এক পাশে রেখে করা হচ্ছে, সমতার বিধানগুলো করা হচ্ছে। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। তো আজকের আলোচনাটা এখানে শেষ করব। আপনাদের কারো যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে মেহেরবানি করে কোশ্চেন করেন।